সুপ্রিয় শ্রোতা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় পর্বের ১৪তম পরিচ্ছদ। শ্রীমান বঙ্কুকে কেন যে বাধ্য হইয়া আমাদের জন্য একটা স্বতন্ত্র গাড়ি রিজার্ভ করিতে হইয়াছিল, এই খবরটা যখন তাহার কাছে আমি লইতেছিলাম, তখন রাজলক্ষ্মী কান পাতিয়া শুনিতেছিল। এখন সে একটু অন্যত্র যাইতে রাজলক্ষ্মী নিতান্ত গায়ে পড়িয়াই আমাকে শুনাইয়া দিল যে নিজের জন্য বাজে খরচ করিতে সে যত নারাজ, ততই তাহার ভাগ্যে এ সকল বিড়ম্বনা ঘটে। সে কহিল, সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসে গেলেই যদি ওদের তৃপ্তি হয়, বেশ তো, তাও তো আমাদের জন্যে মেয়েদের গাড়ি ছিল, কেন রেল কোম্পানিকে মিছে মিছে এতগুলো টাকা বেশি দেওয়া? বঙ্কুর কৈফিয়তের সঙ্গে তাহার মায়ের এই মিতব্যয় নিষ্ঠার বিশেষ কোনো সামঞ্জস্য দেখিতে পাইলাম না, কিন্তু সে কথা মেয়েদের বলিতে গেলে কলহ বাধে। অতএব চুপ করিয়া শুনিয়া গেলাম, কিছুই বলিলাম না। প্ল্যাটফর্মে একখানি বেঞ্চের উপর বসিয়া সেই ভদ্রলোকটি ট্রেনের জন্য অপেক্ষা করিতেছিলেন। সুমুখ দিয়ে যাইবার সময় জিজ্ঞাসা করিলাম, কোথায় যাবেন? লোকটি কহিলেন, বর্ধমান। একটু অগ্রসর হইতেই রাজলক্ষ্মী আমাকে চুপি চুপি বলিল, তাহলে তো উনি অনায়াসে গাড়িতে যেতে পারেন, ভাড়াও লাগবে না, তাই কেন ওকে বলো না? বলিলাম, টিকিট নিশ্চয়ই কেনা হয়ে গেছে, ভাড়ার টাকা ওর বাঁচবে না। রাজলক্ষ্মী কহিল, তা হোক না কেন, ভিড়ের কষ্টটা তো বাঁচবে। কহিলাম, ওদের অভ্যাস আছে, ভিড়ের কষ্ট গ্রাহ্য করে না। রাজলক্ষ্মী তখন জিদ করিয়া বলিল, না না, তুমি ওকে বলো, আমরা তিনজনে কথাবার্তায় এতটা পথ বেশ যেতে পারবো। বুঝিলাম এতক্ষণে সে নিজের ভুলটা টের পেয়েছে। বঙ্কু এবং নিজের চাকর বাকরদের চোখের উপর আমার সঙ্গে একাকী একটা আলাদা গাড়িতে ওঠার দৃষ্টিকটুতা এখন সে কোনো মতে একটুখানি ফিকা করিয়া লইতে চাই। তথাপি ইহাকে আরো একটু চোখে আঙুল দিয়া দেখাইবার জন্য তাচ্ছিল্যের ভাবে কহিলাম, কাজ কি একটা বাজে লোককে গাড়িতে ঢুকিয়ে? তুমি যত পারো আমার সঙ্গে কথা কইও, বেশ সময় কেটে যাবে। রাজলক্ষ্মী আমার প্রতি একটা কটাক্ষ নিক্ষেপ করিয়া বলিল, সে আমি জানি, আমাকে জব্দ করবার এত বড় সুযোগ হাতে পেয়ে কি তুমি হাতছাড়া করতে পারো? এই বলিয়া সে চুপ করিয়া গেল। কিন্তু ট্রেন স্টেশনে লাগিতেই আমি তাহাকে গিয়া কহিলাম, আপনি কেন আমাদের গাড়িতেই আসুন না, আমরা দুজন ছাড়া আর কেউ নেই, ভিড়ের দুঃখটা আপনার বাঁচবে। বলা বাহুল্য, তাহাকে রাজি করাইতে ক্লেশ পাইতে হইল না। অনুরোধ মাত্রই তিনি তাহার পুটুলি লইয়া আমাদের গাড়িতে আসিয়া অধিষ্ঠিত হইলেন। ট্রেন গোটা 2 স্টেশন পার না হইতেই রাজলক্ষ্মী তাহার সহিত চমৎকার কথাবার্তা জুড়িয়া দিল, এবং আরও কয়েকটা স্টেশন উত্তীর্ণ হইবার মধ্যেই তাহার খবর, পাড়ার খবর, এমনকি আশেপাশের গ্রামগুলোর খবর পর্যন্ত সে খুঁটিয়া জানিয়া লইল। রাজলক্ষ্মীর গুরুদেব কাশীতে দৌহিত্রী লইয়া বাস করেন, তাহাদের জন্য সে কলিকাতা হইতে অনেক জিনিসপত্র লইয়া যাইতেছিল। বর্ধমানের কাছাকাছি আসিয়া তরঙ্গ খুলিয়া সে তাহারই মধ্য হইতে বাছিয়া একখানি সবুজ রঙের রেশমের শাড়ি বাহির করিয়া বলিল, সরলাকে তার পুতুলের বদলে এই কাপড়খানি দেবেন। ভদ্রলোক প্রথমে অবাক হইলেন, পরে সলজ্জভাবে তাড়াতাড়ি কহিলেন, না না মা, সরলাকে আমি আসছেবারে পুতুল কিনে দেব, আপনি কাপড় রেখে দিন। তাছাড়া এ যে বড্ড দামি কাপড় মা। রাজলক্ষ্মী বস্ত্রখানি তাহার পাশে রাখিয়া দিয়া কহিল, বেশি দাম নয়, আর দাম যাই হোক, এখানে তার হাতে দিয়ে বলবেন তার মাসি তাকে ভালো হয়ে পড়তে দিয়েছে। ভদ্রলোকের চোখ ছলছল করিয়া আসিল। আধ ঘন্টার আলাপে একজন অপরিচিত লোকের পীড়িত কন্যাকে এমন একখানি মূল্যবান বস্ত্র উপহার দেওয়া জীবনে বোধ করে তিনি আর কখনো দেখেন নাই।
কহিলেন, আশীর্বাদ করুন সে ভালো হয়ে উঠুক, কিন্তু গরিবের ঘরে এত দামি কাপড় নিয়ে সে কি করবে মা, আপনি তুলে রেখে দিন। বলিয়া তিনি আমার প্রতিও একবার চাহিলেন। আমি কহিলাম, সরলার ভাগ্য ভালো, আমাদের এমন একটা মাসি পিসি থাকলে বেঁচে যেতুম মশাই। এবার কিন্তু আপনার মেয়েটি চটপট সেরে উঠবে দেখবেন। ভদ্রলোকের সমস্ত মুখে কৃতজ্ঞতা তখন উছলিয়া পড়িতে লাগিল। তিনি আর আপত্তি না করিয়া কাপড়খানি গ্রহণ করিলেন। আবার দুজনের কথাবার্তা চলিতে লাগিল। সংসারের কথা, সমাজের কথা, সুখ দুঃখের কথা, কত কি। আমি শুধু জানালার বাহিরে চাহিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিলাম, এবং যে প্রশ্ন নিজেকে বহুবার জিজ্ঞাসা করিয়াছি, এই ক্ষুদ্র ঘটনার সূত্র ধরিয়া আবার সেই প্রশ্ন মনে উঠিল, এ যাত্রার সমাপ্তি কোথায়? একখানা 10-12 টাকা মূল্যের বস্ত্র দান করা রাজলক্ষ্মীর পক্ষে কঠিনও নয়, নতুনও নয়। তাহার দাসী চাকরেরা হয়তো এ কথা লইয়া একবার চিন্তা পর্যন্তও করিত না, কিন্তু আমার চিন্তা আলাদা। এই দেওয়া জিনিসটা যে দান করার হিসাবে তার কাছে কিছুই নয়, সে আমিও জানি, এবং কাহারও চেয়ে কম জানি না। কিন্তু আমি ভাবিতেছিলাম, তাহার হৃদয়ের ধারাটা যেদিকে লক্ষ্য করিয়া আপনাকে নিঃশেষ করিতে উদ্দাম হইয়া ছুটিয়া চলিয়াছে, ইহার অবসান হইবে কোথায় এবং কি করিয়া? সমস্ত রমণীর অন্তরেই নারী বাস করে কিনা তাহা জোর করিয়া বলা অত্যন্ত দুঃসাহসের কাজ, কিন্তু নারীর চরম সার্থকতা যে মাতৃত্বে, এ কথা বোধ করি গলা বড় করিয়াই প্রচার করা যায়। রাজলক্ষ্মীকে আমি চিনিয়াছিলাম। তাহার পিয়ারি বাইজি যে তাহার অপরিণত যৌবনের সমস্ত দুর্দাম আক্ষেপ লইয়া প্রতি মুহূর্তেই মরিতেছিল, সে আমি লক্ষ্য করিয়া দেখিয়াছিলাম। আজ সে নামটা উচ্চারণ করিলেও সে যেন লজ্জায় মাটির সঙ্গে মিশিয়া যাইতে থাকে। আমারও সমস্যা হইয়াছিল ইহাই। সর্বস্ব দিয়া সংসার উপভোগ করিবার সেই উত্তপ্ত আবেগ আর রাজলক্ষ্মীর মধ্যে নাই। আজ সে শান্ত, স্থির। তাহার কামনা বাসনা আজ তাহারই মধ্যে এমন ডুব মারিয়াছে যে বাহির হইতে হঠাৎ সন্দেহ হয় তাহারা আছে কি নাই। তাহাই এই সামান্য ঘটনাকে উপলক্ষ করিয়া আমাকে আবার স্মরণ করাইয়া দিল, আজ এই তাহার পরিণত যৌবনের সুগভীর তলদেশ হইতে যে মাতৃত্ব সহসা জাগিয়া উঠিয়াছে, সদ্য নিদ্রার্থিত কুম্ভকর্ণের মতো তাহার বিরাট ক্ষুধার আহার মিলিবে কোথায়? তাহার নিজের সন্তান থাকিলে যাহা সহজ এবং স্বাভাবিক হইয়া উঠিতে পারিত, তাহারই অভাবে সমস্যা এমন একান্ত জটিল হইয়া উঠিয়াছে। সেদিন পাটনায় তাহার মধ্যে যে মাতৃরূপ দেখিয়া মুগ্ধ অভিভূত হইয়া গিয়াছিলাম, আজ তাহার সেই মূর্তি স্মরণ করিয়া আমার অত্যন্ত ব্যথার সহিত কেবলই মনে হইতে লাগিল, তত বড় আগুনকে ফু দিয়া নেভানো যায় না বলিয়াই আজ পরের ছেলেকে ছেলে কল্পনা করার ছেলে খেলা দিয়া রাজলক্ষ্মীর বুকের তৃষ্ণা কিছুতেই মিটিতেছে না। তাই আজ একমাত্র বঙ্কুই তাহার কাছে পর্যাপ্ত নয়। আজ দুনিয়ার যেখানে যত ছেলে আছে, সকলের সুখ দুঃখই তাহার হৃদয়কে আলোড়িত করিতেছে। বর্ধমানে ভদ্রলোক নামিয়া গেলে রাজলক্ষ্মী অনেকক্ষণ নীরবে বসিয়া রহিল। আমি জানালা হইতে দৃষ্টি সরাইয়া লইয়া জিজ্ঞাসা করিলাম, এই কান্নাটা কার কল্যাণে হলো, সরলা না তার মায়ের? রাজলক্ষ্মী মুখ তুলিয়া কহিল, তুমি বুঝি এতক্ষণ আমাদের কথা শুনছিলে? বলিলাম, কাজে কাজেই। মানুষ নিজে কথা না কইলেই পরের কথা তার কানে এসে ঢোকে। সংসারে কম কথার লোকের জন্যে ভগবান এই শাস্তির সৃষ্টি করে রেখেছেন, ফাঁকি দেবার জন্যেই। সে যাক, কিন্তু চোখের জল কার জন্য ঝরছিল শুনতে পাইনে? রাজলক্ষ্মী কহিল, আমার চোখের জল কার জন্য ঝরে সে শুনে তোমার লাভ নেই। কহিলাম, লাভের আশা করি নে, শুধু লোকসান বাঁচিয়ে চলতে পারলেই বাঁচি। সরলা কিংবা তার মায়ের জন্য যত ইচ্ছে চোখের জল ঝরুক, আমার আপত্তি নেই,
কিন্তু তার বাপের জন্য ঝরাটা আমি পছন্দ করি নে। রাজলক্ষ্মী শুধু একটা বলিয়াই জানালার বাহিরে চাহিয়া দেখিতে লাগিল। মনে করিয়াছিলাম এমন একটা রসিকতা নিষ্ফল হইবে না, ইহা অনেক নিরুদ্ধ উৎসের বাধা মুক্ত করিয়া দিবে। কিন্তু সে তো হইলই না, বরঞ্চ যদি বা সে এতক্ষণ এদিকেই চাহিয়াছিল, রসিকতা শুনিয়া আর একদিকে মুখ ফিরাইয়া বসিল। কিন্তু বহুক্ষণ মৌন ছিলাম। কথা কহিবার জন্য ভিতরে ভিতরে একটা আবেগ উপস্থিত হইয়াছিল, তাই বেশিক্ষণ চুপ করিয়া থাকিতে পারিলাম না। আবার কথা কহিলাম, বলিলাম, বর্ধমান থেকে কিছু খাবার কিনে নিলে হতো। রাজলক্ষ্মী কোনো উত্তরই দিল না, তেমনি চুপ করিয়া রহিল। বলিলাম, পরের শোকে এতক্ষণ কেঁদে ভাসিয়ে দিলে, আর ঘরের লোকের দুঃখে যে কানই দাও না। এ বিলেত ফেরত বিদ্যা শিখলে কোথায়? রাজলক্ষ্মী এবার ধীরে ধীরে কহিল, বিলেত ফেরতের উপর যে তোমার দেখি ভারী ভক্তি। বলিলাম, হাঁ, তারা ভক্তির পাত্র যে। কেন, তারা তোমাদের করলে কি? এখনো কিছু করেনি, কিন্তু পাছে কিছু করে এই ভয়ে আগে থেকে ভক্তি করি। রাজলক্ষ্মী ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, এ তোমাদের অন্যায়। তোমরা তাদের দল থেকে, জাত থেকে, সমাজ থেকে, সব দিক থেকেই বার করে দিয়েছ। তবু যদি তারা তোমাদের জন্য এতটুকুই করে, তাতেই তোমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। কহিলাম, আমরা ঢের বেশি কৃতজ্ঞ হতুম যদি তারা সেই রাগে পুরোপুরি মুসলমান কিংবা খ্রিস্টান হয়ে যেত। ওদের মধ্যে যারা নিজেদের ব্রাহ্ম বলে, তারা ব্রাহ্ম সমাজকে নষ্ট করছে। যারা হিন্দু বলে মনে করে, তারা হিন্দু সমাজকে ত্যক্ত করে মারছে। ওরা নিজেরা কি যদি আগে তাই ঠিক করে নিয়ে পরের জন্য কাঁদতে বসতো, তাতে হয়তো ওদের নিজেদেরও মঙ্গল হতো, যাদের জন্য কাঁদে তাদেরও হয়তো একটু উপকার হতো। রাজলক্ষ্মী কহিল, কিন্তু আমার তো তা মনে হয় না। বলিলাম, না হলেও তেমন ক্ষতি নেই, কিন্তু যে জন্য সম্প্রতি আটকাচ্ছে সে অন্য কথা। কই, তার তো কোনো জবাব দাও না। এবার রাজলক্ষ্মী হাসিয়া কহিল, ওগো, সেজন্য আটকাবে না। আগে তোমার খিদে পাক, তারপর চিন্তা করে দেখা যাবে। বলিলাম, তখন চিন্তা করে যে কোনো স্টেশন থেকে যা মেলে খাবার কিনে গিলতে দেবে, এই তো। কিন্তু সে হবে না, তা বলে রাখছি। জবাব শুনিয়া সে আমার মুখের প্রতি খানিকক্ষণ চুপ করিয়া চাহিয়া থাকিয়া আবার একটু হাসিয়া বলিল, এ আমি পারি, তোমার বিশ্বাস হয়? বলিলাম, বেশ, এতটুকু বিশ্বাসও তোমার উপর থাকবে না? তা বটে, বলিয়া সে পুনরায় তাহার জানালার বাহিরে চাহিয়া নীরবে বসিয়া রহিল। পরের স্টেশনে রাজলক্ষ্মী রতনকে ডাকিয়া খাবারের জায়গাটা চাহিয়া লইল এবং তাহাকে তামাক দিতে হুকুম করিয়া থালাই করিয়া সমস্ত খাদ্য সামগ্রী সাজাইয়া সম্মুখে ধরিয়া দিল। দেখিলাম এ বিষয়ে এক বিন্দু ভুলচুক কোথাও নাই। আমি যাহা কিছু ভালোবাসি সমস্ত খুঁটাইয়া সংগ্রহ করিয়া আনা হইয়াছে। বেঞ্চের উপর রতন বিছানা পাতিয়া দিল। পরিপাটি ভোজন সমাধা করিয়া গুড়গুড়ির নল মুখে দিয়া আরামে চোখ বুজিবার উপক্রম করিতেছি। রাজলক্ষ্মী কহিল, খাবারগুলো সরিয়ে নিয়ে যা রতন, যা পারিস খেগে যা, আর তোদের গাড়িতে অন্য কেউ যদি খায় দিস। কিন্তু রতনের অত্যন্ত লজ্জা ও সংকোচ লক্ষ্য করিয়া একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম, কই, তুমি খেলে না? রাজলক্ষ্মী কহিল, না, আমার খিদে নেই। যা না রতন, দাঁড়িয়ে রইলি কেন? গাড়ি ছেড়ে দেবে যে। রতন লজ্জায় যেন মরিয়া গেল। কহিল, আমার অন্যায় হয়ে গেছে বাবু। মুসলমান কুলিতে খাবারটা ছুঁয়ে ফেলেছে। কত বলছি, মা, স্টেশন থেকে কিছু কিনে এনে দিই, কিন্তু কিছুতেই না। বলিয়া সে আমার মুখের প্রতি সকাতর দৃষ্টিক্ষেপ করিয়া ঠিক যেন আমারই অনুমতি ভিক্ষা করিল।
কিন্তু আমার কথা কহিবার পূর্বেই রাজলক্ষ্মী তাহাকে একটা তাড়া দিয়া বলিয়া উঠিল, তুই যাবি না দাঁড়িয়ে তর্ক করবি? রতন আর দ্বিরুক্তি না করিয়া খাবারের পাত্রটা হাতে লইয়া বাহির হইয়া গেল। ট্রেন ছাড়িলে রাজলক্ষ্মী আমার শিয়রে আসিয়া বসিল। মাথার চুলের মধ্যে ধীরে ধীরে অঙ্গুলি চালনা করিতে করিতে কহিল, আচ্ছা দেখো। বাধা দিয়া কহিলাম, পরে দেখবক্ষণ। কিন্তু সেও আমাকে তৎক্ষণাৎ থামাইয়া দিয়া বলিল, তোমার কিন্তু গেয়ে লেকচার দিতে হবে না, আমি বুঝেছি। আমি মুসলমানকে ঘৃণাও করি নে, সে ছুলে খাবার নষ্ট হয়ে যায় তাও মনে করি নে, করলে নিজের হাতে তোমাকে খেতে দিতুম না। কিন্তু নিজে খেলে না কেন? মেয়ে মানুষের খেতে নেই কেন? কেন আবার কি? মেয়ে মানুষের খাওয়া নিষেধ, কিন্তু পুরুষ মানুষের নিষেধ নেই? রাজলক্ষ্মী আমার মাথাটা নাড়াইয়া দিয়া বলিল, না, পুরুষ মানুষের জন্য আবার অত বাধা বাঁধে আইন কানুন কিসের জন্য? তারা যা ইচ্ছে খাক, যা ইচ্ছে পড়ুক, যেমন করে হোক সুখে থাক, আমরা আচার পালন করে গেলেই হলো। আমরা শত কষ্ট সইতে পারি, কিন্তু তোমরা পারো কি? এই যে সন্ধে হতে না হতেই খিদে অন্ধকার দেখছিলে। বলিলাম, তা হতে পারো, কিন্তু কষ্ট সইতে পারাটা আমাদেরও গৌরবের কথা নয়। রাজলক্ষ্মী ঘাড় নাড়িয়া কহিল, না, এতে তোমাদের এতটুকু অগৌরব নয়। তোমরা তো আমাদের মতো দাসীর জাত নয় যে কষ্ট সহ্য করতে যাবে। লজ্জার কথা আমাদেরই, যদি না পারি। কহিলাম, এ ন্যায়শাস্ত্র তোমাকে শেখালে কে? কাশীর গুরুদেব? রাজলক্ষ্মী আমার মুখের অত্যন্ত সন্নিকটে ঝুঁকিয়া ক্ষণকাল স্থির হইয়া রহিল। পরে মৃদু হাসিয়া বলিল, আমার যা কিছু শিক্ষা সে তোমারই কাছে। তোমার চেয়ে বড় গুরু আমার আর নেই। বলিলাম, তাহলে গুরুর কাছে ঠিক উল্টোটাই শিখে রেখেছ। আমি কোনোদিন বলি না যে তোমরা দাসীর জাত, বরঞ্চ এই কথাই চিরদিন মনে করি যে তোমরা তা নও। তোমরা কোনো দিক থেকে আমাদের চেয়ে এক তিল ছোট নও। রাজলক্ষ্মীর চোখ দুটি সহসা ছলছল করিয়া উঠিল। বলিল, সে আমি জানি, আর জানি বলেই তো এ কথা তোমার কাছে শিখতে পেরেছি। তোমার মতো সবাই যদি এমনই করে ভাবতে পারত, তাহলে পৃথিবী শুদ্ধ সমস্ত মেয়ের মুখেই এ কথা শুনতে পেতে। কে ছোট কে বড় এ সমস্যা কখনো উঠতই না। অর্থাৎ এ সত্য নির্বিচারে সবাই মেনে নিত। রাজলক্ষ্মী কহিল, হ্যাঁ। আমি তখন হাসিয়া কহিলাম, ভাগ্যে পৃথিবী শুদ্ধ মেয়েরা তোমার সঙ্গে একমত নয়, তাই রক্ষা। কিন্তু আপনাদের এত হীন মনে করতে তোমার লজ্জা করে না? আমার উপহাস লক্ষ্য করিল কিনা সন্দেহ। অত্যন্ত সহজভাবে কহিল, কিন্তু এর মধ্যে তো কোনো হীনতা নেই। আমি কহিলাম, তা বটে, আমরা প্রভু তোমরা দাসী, এই সংস্কারটাই এদেশের মেয়েদের মনে এমনই বদ্ধমূল যে এর হীনতাটাও আর তোমাদের চোখে পড়ে না। বোধ করি এই পাপেই পৃথিবীর সকল দেশের মেয়ের চেয়ে তোমরাই আজ সত্যিই ছোট্ট হয়ে গেছ। রাজলক্ষ্মী হঠাৎ শক্ত হইয়া বসিয়া দুই চক্ষু দীপ্ত করিয়া বলিল, না, সেজন্য নয়। তোমাদের দেশের মেয়েরা নিজেদের ছোট মনে করে ছোট হয়ে যায়নি, তোমরাই তাদের ছোট মনে করে দিয়েছ, নিজেরাও ছোট হয়ে গেছ, এই সত্যি কথা। কথাটা অকস্মাৎ যেন নতুন করিয়া বাজিল। ইহার মধ্যে হেয়ালি যেটুকু ছিল তাহা ধীরে ধীরে সুস্পষ্ট হইয়া মনে হইতে লাগিল। বাস্তবিকই অনেকখানি সত্য ইহাতে লুকাইয়া আছে, যাহা আজ পর্যন্ত আমার দৃষ্টিগোচর হয় নাই। রাজলক্ষ্মী কহিল, তুমি সেই ভদ্রলোকটির সম্বন্ধে তামাশা করছিলে, কিন্তু তার কথা শুনে আমার কতখানি চোখ খুলে গেছে সে তো জানো না। জানি না তাহা স্বীকার করিতেই সে কহিতে লাগিল, জানো না তার কারণ আছে। কোনো জিনিস জানবার জন্য যতক্ষণ না মানুষের বুকের ভেতর থেকে একটা ব্যাকুলতা ওঠে,
ততক্ষণ সবই তার চোখে ঝাপসা হয়ে থাকে। এতদিন তোমার মুখে শুনে ভাবতুম, সত্যিই যদি আমাদের দেশের লোকের দুঃখ এত বেশি, সত্যিই যদি আমাদের সমাজ এমন ভয়ানক অন্ধ, তবে তার মধ্যে মানুষ বেঁচে থাকেই বা কি করে, তাকে মেনে চলেই বা কি করে। আমি চুপ করিয়া শুনিতেছি দেখিয়া সে আস্তে আস্তে বলিল, আর তুমিই বা এত বুঝবে কি করে? কখনো এর মধ্যে থাকোনি, কখনো এদের সুখ দুঃখ ভোগ করনি, তাই বাইরে থেকে বাইরের সমাজের সঙ্গে তুলনা করে ভাবতে এদের বুঝি কষ্টের অবধি নেই। যে বড়লোক জমিদার পোলাও খেয়ে থাকে, সে তার কোনো দরিদ্র প্রজাকে পান্তা খেতে দেখে যদি ভাবে এর দুঃখের আর সীমা নেই, তার যেমন ভুল হয় তোমারও তেমনি ভুল হয়েছে। বলিলাম, তোমার তর্কটা যদিচ ন্যায়শাস্ত্রের আইনে হচ্ছে না, তবু জিজ্ঞাসা করি, কি করে জানলে দেশের সম্বন্ধে আমার এর চেয়ে বেশি জ্ঞান নেই? রাজলক্ষ্মী কহিল, কি করে থাকবে? তোমার মতো স্বার্থপর লোক আর সংসারে আছে নাকি? যে কেবল নিজের আরামের জন্য পালিয়ে বেড়ায়, সে ঘরের খবর জানবে কোথা থেকে? তোমাদের মতো লোকই সমাজের বেশি নিন্দে করে বেড়ায়, যারা সমাজের কোনো ধারে ধারে না। তোমরা না জানো ভালো করে পরের সমাজ, না জানো ভালো করে নিজেদের সমাজ। বলিলাম, তারপরে? রাজলক্ষ্মী কহিল, তারপরে এই যেমন বাইরে থেকে বাইরের সামাজিক ব্যবস্থা দেখে তোমরা ভেবে মরে যাও। আমাদের মেয়েরা বাড়ির মধ্যে আবদ্ধ থেকে দিন রাত কাজ করে বলে তাদের মতো দুঃখী, তাদের মতো পীড়িত, তাদের মতো হীন বুঝি আর কোনো দেশের মেয়ে নেই। কিন্তু দিন কতক আমাদের ভাবনা ছেড়ে দিয়ে নিজেদের চিন্তা করো দেখি, নিজেদের একটু উঁচু করবার চেষ্টা করো। যদি কোথাও কিছু সত্যিকার গলদ থাকে, সে শুধু তখনই চোখে পড়বে, তার আগে নয়। কহিলাম, তারপরে? রাজলক্ষ্মী রাগ করিয়া বলিল, তুমি আমাকে তামাশা করছো তা জানি, কিন্তু তামাশা করবার কথা আমি বলিনি। বাড়ির গিন্নি সকলের চেয়ে কম, সকলের চেয়ে খারাপ খায়, অনেক সময়ে চাকরদের চেয়েও বেশি খাটতে হয়, কিন্তু তার দুঃখে আকুল হয়ে কেঁদে না বেরিয়ে আমাদের বরঞ্চ অমন দাসীর মতোই থাকতে দাও, কিন্তু অন্য দেশের রানী করে তোলবার চেষ্টা করো না। আমি এই কথাটাই তোমাকে বলছি। বলিলাম, তর্কশাস্ত্রের মাথায় পা দিয়ে ডোবাবার জো করে তুলছ বটে, কিন্তু আমিও যে শাস্ত্র মতে তর্ক করবার ঠিক বাগ পাচ্ছি না তা মানছি। সে কহিল, তর্ক করবার কিচ্ছু নেই। বলিলাম, থাকলেও সে শক্তি নেই, ভয়ানক ঘুম পাচ্ছে, কিন্তু তোমার কথাটা একরকম বুঝতে পেরেছি। রাজলক্ষ্মী একটু চুপ করিয়া বলিল, আমাদের দেশে যে জন্যেই হোক, ছোট বড় উঁচু নিচু সকলের মধ্যেই টাকার লোভটা ভয়ানক বেড়ে গেছে, আর কেউ আর অল্পে সন্তুষ্ট হতে জানে না, চায়ও না। এতে যে অনিষ্ট হয়েছে সে আমিও টের পেয়েছি। কহিলাম, কথাটা সত্যি, কিন্তু টের পেলে কেমন করে? রাজলক্ষ্মী কহিল, টাকার লোভেই তো আমার এই দশা, কিন্তু আগেকার কালে বোধহয় এত লোভ ছিল না। বলিলাম, এই ইতিহাসটা ঠিক জানি নে। সে কহিতে লাগিল, কখনো ছিল না, সেখানে কখনো মায়ের টাকার লোভে মেয়েকে এ পথে পাঠাতো না, তখন ধর্ম ভয় ছিল। আজ তো আমার টাকার অভাব নেই, কিন্তু আমার মতো দুঃখী কি কেউ আছে? পথের ভিক্ষুক যে, সেও বোধহয় আজ আমার চেয়ে ঢের বেশি সুখী। তাহার হাতটা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া বলিলাম, তোমার কি সত্যিই এত কষ্ট? রাজলক্ষ্মী ক্ষণকাল মৌন থাকিয়া আঁচল দিয়া চোখ দুটি একবার মুছিয়া লইয়া বলিল, আমার কথা আমার অন্তর্যামীই জানেন। তারপর উভয়েই স্তব্ধ হইয়া রহিলাম। গাড়ির গতি মন্দীভূত হইয়া ক্রমশ একটা ছোট স্টেশনে আসিয়া থামিল। খানিক পরে আবার চলিতে শুরু করিলে বলিলাম,
কি করলে তোমার বাকি জীবনটা সুখে কাটে আমাকে বলতে পারো? রাজলক্ষ্মী কহিল, সে আমি ভেবে দেখেছি। আমার সমস্ত টাকা কড়ি যদি কোনো রকমে চলে যায়, কিচ্ছু না থাকে, একেবারে নিরাশ্রয়, তাহলেই। আবার দুজনে নিস্তব্ধ হইয়া রহিলাম। তাহার কথাটা এত স্পষ্ট যে সবাই বুঝিতে পারে। আমারও বুঝিতে বিলম্ব হইল না। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলাম, এ কথা তোমার কবে থেকে মনে হয়েছে? রাজলক্ষ্মী কহিল, যেদিন অভয়ার কথা শুনেছি সেদিন থেকে। বলিলাম, কিন্তু তাদের জীবনযাত্রা তো এর মধ্যেই শেষ হয়ে যায়নি। ভবিষ্যতে তারা যে কত দুঃখ পেতে পারে এ তো তুমি জানো না। সে মাথা নাড়িয়া কহিল, না, জানি না সত্যি, কিন্তু যত দুঃখই তারা পাক, আমার মতো দুঃখ যে তারা কোনোদিন পাবে না এ আমি নিশ্চয় বলিতে পারি। আবার কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলাম, লক্ষ্মী, তোমার জন্য আমি সর্বস্ব ত্যাগ করতে পারি, কিন্তু সম্ভ্রম ত্যাগ করি কি করিয়া? রাজলক্ষ্মী কহিল, আমি কি তোমাকে তাই বলছি? আর সম্ভ্রমই তো মানুষের আসল জিনিস। সেই যদি ত্যাগ করতে পারো না, তবে ত্যাগের কথা মুখে আনছো কেন? তোমাকে তো আমি কিছুই ত্যাগ করতে বলিনি। বলিলাম, বলনি বটে, কিন্তু পারি। সম্ভ্রম যাওয়ার পরে পুরুষ মানুষের বেঁচে থাকে বিড়ম্বনা। শুধু সেই সম্ভ্রম ছাড়া তোমার জন্য আর সমস্তই আমি বিসর্জন দিতে পারি। রাজলক্ষ্মী সহসা হাতটা টানিয়া লইয়া কহিল, আমার জন্য তোমাকে কিছুই বিসর্জন দিতে হবে না। কিন্তু তুমি কি মনে করো শুধু তোমাদের সম্ভ্রম আছে, আমাদের নেই? আমাদের পক্ষে সেটা ত্যাগ করা এতই সহজ? তবু তোমাদের জন্যই কত শত সহস্র মেয়ে মানুষ যে এটাকে ধুলোর মতো ফেলে দিয়েছে, সে কথা তুমি জানো না বটে, কিন্তু আমি জানি। আমি কি একটা বলিবার চেষ্টা করিতেই সে আমাকে থামাইয়া দিয়া বলিল, আর কথায় কাজ নেই। তোমাকে আমি এতদিন যা ভেবেছিলাম তা ভুল। তুমি ঘুমোও। এ সম্বন্ধে আর আমিও কোনোদিন কথা কইব না, তুমিও কইও না। বলিয়া সে উঠিয়া তাহার নিজের বেঞ্চিতে গিয়া বসিল। পরদিন যথাসময়ে কাশিয়া আসিয়া পৌঁছিলাম এবং পিয়ারির বাটিতেই আশ্রয় গ্রহণ করিলাম। উপরের দুইখানি ঘর ভিন্ন, প্রায় সমস্ত বাড়িটাই নানা বয়সের বিধবা স্ত্রী লোকে পরিপূর্ণ। পিয়ারি কহিল, এরা সব আমার ভাড়াটে। বলিয়া মুখ ফিরাইয়া একটু হাসিল। বলিলাম, হাসলে যে? ভাড়া আদায় হয় না বুঝি? পিয়ারি কহিল, না, বরঞ্চ কিছু কিছু দিতে হয়। তার মানে? পিয়ারি এবার হাসিয়া ফেলিয়া বলিল, তার মানে ভবিষ্যতের আশায় আমাকেই খাওয়া পড়া দিয়ে এদের বাঁচিয়ে রাখতে হয়। বেঁচে থাকলে তো পরে দেবে, এটা আর বুঝতে পারো না? আমিও হাসিয়া বলিলাম, পারি বই কি। এমনই ধারা ভবিষ্যতের আশায় কত লোককেই যে তোমাকে নিঃশব্দ অন্নবস্ত্র জোগাতে হয়, আমি শুধু তাই ভাবি। তাছাড়া দু একজন আমার কুটুম্বও আছেন। তাই নাকি? কিন্তু জানলে কি করে? পিয়ারি একটুখানি শুষ্ক হাসি হাসিয়া কহিল, মায়ের সঙ্গে এই কাশিতেই যে আমার মরণ হয়েছিল, সে বুঝি তোমার মনে নেই? তখন অসময়ে যারা আমার সদ্গতি করেছিলেন, তাদের সে উপকার তো প্রাণ থাকতে ভোলা যায় না কি না? চুপ করিয়া রহিলাম। পিয়ারি বলিতে লাগিল, বড় দয়ার শরীর এদের, তাই কাছে এনে একটু কড়া নজরে রেখেছি, যাতে লোকের আর বেশি উপকার করবার সুযোগ না পান। তাহার মুখের প্রতি চাহিয়া হঠাৎ আমার মুখ দিয়া বাহির হইয়া গেল, তোমার বুকের ভেতরটায় কি আছে আমার মাঝে মাঝে চিরে দেখতে ইচ্ছে হয় রাজলক্ষ্মী। মলে দেখো। আচ্ছা, ঘরে গিয়ে একটুখানি সৌগে যাও, আমার খাবার তৈরি হলে তোমাকে তুলব তখন। বলিয়া সে হাত দিয়া ঘরটি দেখাইয়া সিঁড়ি দিয়ে নিচে নামিয়া গেল। আমি অনেকক্ষণ সেইখানে চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম। তাহার হৃদয়ের আজ যে বিশেষ কোনো নতুন পরিচয় পাইলাম তাহা নহে,
কিন্তু আমার নিজের হৃদয়ে এই সামান্য কাহিনীটা একটা নতুন আবর্তের সৃষ্টি করিয়া দিয়া গেল। রাত্রে পিয়ারি কহিল, তোমাকে বৃথা কষ্ট দিয়ে এত দূর এলুম। গুরুদেব তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছেন, তাকে তোমাকে দেখাতে পারলুম না। বলিলাম, সেজন্য আমি কিছুমাত্র দুঃখিত নই। আবার কলকাতায় ফিরে যাবে তো? পিয়ারি ঘাড় নাড়িয়া জানাইল, হুম। কহিলাম, আমার সঙ্গে যাবার কি কোনো আবশ্যক আছে? না থাকে তো আমি আর একটু পশ্চিম থেকে ঘুরে আসতে চাই। পিয়ারি বলিল, বঙ্কুর বিয়ের তো এখনো দেরি আছে, চলো না, আমিও প্রয়াগে একবার স্নান করে আসি। একটু মুশকিলে পড়িলাম। আমার জ্ঞাতি সম্পর্কের এক খুড়া সেখানে কর্মোপলক্ষে বাস করিতেন। মনে করিয়াছিলাম তার বাসায় গিয়াই উঠিব। তাছাড়া আরও কয়েকটি পরিচিত আত্মীয় বন্ধু সেইখানে থাকিতেন। পিয়ারি চক্ষের নিমিষে আমার মনের ভাব উপলব্ধি করিয়া বলিল, আমি সঙ্গে থাকলে হয়তো কেউ দেখে ফেলতেও পারে, তাই না? অপ্রতিভ হইয়া কহিলাম, বাস্তবিক দুর্নাম জিনিসটা এমনই যে লোকে মিথ্যা দুর্নামের ভয় না করে পারে না। পিয়ারি জোর করিয়া একটু হাসিয়া বলিল, তা বটে। আর বছর আড়াতে তো তোমাকে একরকম কোলে করে নিয়েই আমার দিনরাত কাটলো। ভাগ্যিস সে অবস্থাটা কেউ দেখে ফেলেনি। সেখানে বুঝি তোমার কেউ চেনাশোনা বন্ধু টন্ধু ছিল না? অতিশয় লজ্জিত হইয়া বলিলাম, আমাকে খোঁটা দেওয়া বৃথা। মানুষ হিসেবে তোমার চেয়ে আমি যে ঢের অনেক ছোট, সে কথা তো অস্বীকার করি নে। পিয়ারে তীক্ষ্ণ কণ্ঠে বলিয়া উঠিল, খোঁটা? খোঁটা দিতে পারবো বলেই বুঝি তখন গিয়েছিলুম। দেখো, মানুষকে ব্যথা দেবার একটা সীমা আছে, সেটা ডিঙিয়ে যেও না। এক মুহূর্তে স্তব্ধ থাকিয়া পুনরায় বলিল, কলঙ্কই বটে, কিন্তু আমি হলে এ কলঙ্ক মাথায় নিয়ে লোককে বরঞ্চ ডেকে দেখাতুম, কিন্তু এমন কথা মুখ দিয়ে বার করতে পারতুম না। বলিলাম, তুমি আমার প্রাণ দিয়েছ, কিন্তু আমি যে অত্যন্ত ছোট মানুষ রাজলক্ষ্মী, তোমার সঙ্গে যে আমার তুলনাই হয় না। রাজলক্ষ্মী দৃপ্তস্বরে কহিল, প্রাণ যদি দিয়ে থাকি তো সে নিজের গরজে দিয়েছি, তোমার গরজে দিইনি। সেজন্য তোমাকে এক বিন্দু কৃতজ্ঞ হতে হবে না। কিন্তু ছোট মানুষ বলে যে তোমাকে ভাবতে পারিনি, তাহলে তো বাঁচতুম, গলায় দড়ি দিয়ে সব জ্বালা জুড়োতে পারতুম। বলিয়া সে প্রত্যুত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। পরদিন সকালে রাজলক্ষ্মী চা দিয়া নীরবে চলিয়া যাইতেছিল। ডাকিয়া বলিলাম, কথাবার্তা বন্ধ নাকি? সে ফিরিয়া দাঁড়াইয়া কহিল, না। কিছু বলবে? বলিলাম, চলো, প্রয়াগ থেকে একবার ঘুরে আসি গে। বেশ তো, যাও না। তুমিও চলো। অনুগ্রহ নাকি? চাও না? না, যদি সময় হয় চেয়ে নেব, এখন না। বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল। আমার মুখ দিয়া শুধু একটা মস্ত নিঃশ্বাস বাহির হইয়া আসিল, কিন্তু কথা বাহির হইল না। দুপুরবেলা খাবার সময় হাসিয়া কহিলাম, আচ্ছা লক্ষ্মী, আমার সঙ্গে কথা বন্ধ করে তুমি থাকতে পারো যে এই অসাধ্য সাধনের চেষ্টা করছো? রাজলক্ষ্মী শান্ত গম্ভীর মুখে বলিল, সামনে থাকলে কেউ পারে না, আমিও পারবো না। তাছাড়া সে আমার ইচ্ছেও নয়। তবে ইচ্ছেটা কি? রাজলক্ষ্মী কহিল, আমি কাল থেকেই ভাবছি এই টানা হেঁচড়া আর না থামালেই নয়। তুমিও একরকম স্পষ্টই জানিয়েছ, আমিও একরকম করে তা বুঝেছি। ভুল আমারই হয়েছে, সে নিজের কাছেও আমি স্বীকার করছি। কিন্তু তাহাকে সহসা থামিয়া দেখিতে জিজ্ঞাসা করিলাম, কিন্তু কি? রাজলক্ষ্মী কহিল, কিন্তু কিছুই না। কি যে নির্লজ্জ বাচালের মতো যেচে যেচে তোমার পেছনে পেছনে ঘুরে মরছি। বলিয়া সে হঠাৎ মুখখানা যেন ঘৃণায় কুঞ্চিত করিয়া কহিল, ছেলেই বা কি ভাবছে, চাকর বাকরেরাই বা কি মনে করছে, ছি ছি, এ যেন একটা হাসির ব্যাপার করে তুলছি।
একটুখানি থামিয়া বলিল, বুড়ো বয়সে এসব কি আমার সাজে? তুমি এলাহাবাদে যেতে চাইছিলে, তাই যাও। তবে পারো যদি বর্মা যাবার আগে একবার দেখা করে যেও, বলিয়া সে চলিয়া গেল। সঙ্গে সঙ্গে আমার ক্ষুধারও অন্তর্ধান হইল। তাহার মুখ দেখিয়া আজ আমার প্রথম জ্ঞান হইল, এসব মান অভিমানের ব্যাপার নয়। সে সত্য সত্যই কি এতটা ভাবিয়া স্থির করিয়াছে? বিকেলবেলায় আজ হিন্দুস্তানি দাসী জলখাবার প্রভৃতি লইয়া আসিলে একটু আশ্চর্য হইয়াই পিয়ারির সংবাদ জিজ্ঞাসা করিলাম, এবং প্রত্যুত্তরে অধিকতর বিস্মিত হইয়া অবগত হইলাম পিয়ারি বাড়ি নাই। সাজসজ্জা করিয়া জুড়ি গাড়ি চড়িয়া কোথায় গিয়াছে। জুড়ি গাড়িই বা কোথা হইতে আসিল? বেশভূষা করিয়াই বা তাহার কোথায় যাইবার প্রয়োজন হইল? কিছুই বুঝিলাম না। তবে তাহার নিজের মুখের কথাটাই মনে পড়িল বটে, সে এই কাশীতেই একদিন মরিয়াছিল। কিছুই বুঝিলাম না সত্য, তবুও সমস্ত মনটাই যেন এই সংবাদে বিস্বাদ হইয়া গেল। সন্ধ্যা হইল, ঘরে আলো জ্বলিল, রাজলক্ষ্মী ফিরিল না। চাদর কাঁধে ফেলিয়া একটু বেড়াইবার জন্য বাহির হইয়া পড়িলাম। পথে পথে ঘুরিয়া কত কি দেখিয়া শুনিয়া রাত্রি 10টার পর বাড়ি আসিয়া শুনিলাম পিয়ারি তখনও ফিরে নাই। ব্যাপার কি? কেমন যেন একটা ভয় করিতে লাগিল। রতনকে ডাকিয়া সমস্ত সংকোচ বিসর্জন দিয়া এ সম্বন্ধে তত্ত্ব লইব কিনা ভাবিতেছি। একটা ভারী জুড়ির শব্দে জানালা দিয়া চাহিয়া দেখি প্রকাণ্ড ফিটন আমাদের বাড়ির সম্মুখেই থামিয়াছে। পিয়ারি নামিয়া আসিল। জ্যোৎস্নার আলোকে তাহার সর্বাঙ্গের জড়োয়া অলঙ্কার ঝকঝক করিয়া উঠিল। যে দুইজন ভদ্রলোক গাড়িতে বসিয়াছিলেন তাহারা মৃদু কণ্ঠে বোধ করি পিয়ারিকে সম্ভাষণ করিয়া থাকিবেন, শুনিতে পাইলাম না। তাহারা বাঙালি কি বিহারী তাহাও চিনিতে পারিলাম না। চাবুক খাইয়া জুড়ি ঘোড়া চক্ষের পলকে দৃষ্টি অতিক্রম করিয়া চলিয়া গেল। এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বের কোন অংশটুকু আপনার মনে দাগ কেটে গেছে তা যদি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।